সবুজে ভরা জঙ্গলের মাঝখানে মাটি দিয়ে তৈরি একটি ঘর ছিল, যেখানে থাকতেন বনমালী নামের একজন কাঠুরে। তার সঙ্গে তার স্ত্রী গৌরী এবং 2 মেয়ে রিমা ও সীমাও থাকত। তাদের বয়সে মাত্র 2 বছরেরই পার্থক্য ছিল, কিন্তু দুজন একে অপরের প্রতি খুব আকৃষ্ট ছিল। একদিন কাঠুরে বাইরে কাঠ কাটছিল। কুড়ালের ঠকঠক শব্দটা সকালবেলার নীরবতায় প্রতিধ্বনিত হচ্ছিল। হাহ, বাবারে বাবা, কাঠ কাটতে কাটতে ঘামে ভিজে শুটোরি হয়ে গেলাম। তখনই গৌরী ভিতর থেকে আসে। কি গো, সকাল থেকে কাজেই লেগে আছো? এবার তো থামো, এসো খেয়ে নাও। হ্যাঁ গো গিন্নি, আর একটু আছে, শেষ করে নিব, তারপর খেয়ে দিয়ে নিয়ে যাব কাঠ আনতে। ঠিক আছে, আমি থালায় সাজিয়ে দিচ্ছি, তুমি তাড়াতাড়ি করো। বনমালী কাজ গুছিয়ে নেয় এবং কুটির ভেতর খেতে যায়। দুজনেই মাটির চুলোর পাশে বসে খাবার খাচ্ছিল। শুনো, আমি বলছি কি যে বাড়িতে এখন 2টা বড় মেয়ে আছে, এখন আমাদের তাদের সম্বন্ধে কিছু ভাবা উচিত। বনমালী গভীর শ্বাস নেয় এবং বলে, হ্যাঁ হ্যাঁ গৌরী, ভেবেছি গৌরী, অনেক ভেবেছি, কিন্তু কি করব, এখন কাঠ বিচে এতটুকুও পাওয়া যায় না যে সম্পর্কের কথা এগোনো যায়। হ্যাঁ গো, একবার ঠাকুর সাহিবের কাছে গিয়ে তো দেখো, উনি গ্রামের সবচেয়ে বড় ধনী। যদি তিনি সাহায্য করেন তাহলে ভালোই হবে। সাহায্য? আর তার কাছে আগেই যা ঋণের বোঝা মাথায়, আর এখন তুমি বলছো তার কাছে সাহায্য চাইতে চাই? না গৌরী, আমার মনে হয় না যে সে আমাদের সাহায্য করবে। কাঠুরে তার 2 মেয়েকে নিয়ে খুবই চিন্তিত ছিল। 2 স্বামী স্ত্রীর চোখে উদ্বেগ আর চিন্তায় ভরা স্পষ্ট দেখা যায়। হে ভগবান, কেমন বাবা আমি যে নিজের সন্তানদের জন্য কিছুই করতে পারছি না। বাবা, তুমি নিজেকে দোষী কেন বলছো? তুমি যা করেছো তা আমাদের জন্য অনেক বেশি। তোমরা দুজনে তো আমাদের পালন পোষণ করে বড় করেছো, আমাদের সব কথাই কথা রেখেছো। এর থেকে আর বড় কি হতে পারে বলো? হ্যাঁ গো, তুমি একজন বাবা হিসাবে কর্তব্য ভালোভাবে পালন করেছো, এতে তোমার কোনো দোষ নেই। রুষ্ট তো আমাদের ভাগ্য, যা আমরা চাইলেও কিছু করতে পারি না। কথা তো হতেই থাকবে, এসবের কোনো মানে নেই। চলো, আজে যেতেও তো হবে। হ্যাঁ হ্যাঁ, চলো, আমি কুড়ালটা নিয়ে আসি। এরপর প্রতিদিনের মতো দুজনেই কাঠ কাটতে জঙ্গলের দিকে যায়। তখন একজন লোক বলে, আরে ভাইয়া, তোমরা এখন জঙ্গলে যাচ্ছ, খবরে যাহা দেখাচ্ছে তোমাদের কি জানা নেই? দুপুরে ঝড়ো হাওয়া আর সাথে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। যাও ভাইয়া, এখনো বাড়ি যাও, না হলে সমস্যায় পড়ে যাবে। আরে রামজান ভাইয়া, বৃষ্টি হোক বা ঝড়, আমাদের তো পেট চালানোর জন্য কাজ করতে হবে। যাই হোক, যখন হবে তখন দেখা যাবে। চলো গৌরী, চলো। আকাশে হালকা মেঘ ছিল, কিন্তু তারা খেয়াল করেনি। 2 জন শুকনো ডালপালা কেটে বোঝা বানাচ্ছিল। হঠাৎ করে কালো মেঘ ঘিরে আসে। জোরে হাওয়া বইতে থাকে, গাছের ডাল দুলতে থাকে, জঙ্গলে অন্ধকার নেমে আসে। শুনছো? মনে হচ্ছে প্রবল বৃষ্টি আসবে, তাড়াতাড়ি চলো। আর 2টো গাঠি বাঁধি, তারপর চলে যাব। আজ ভালো মাল পেয়ে গেছি। হঠাৎ বজ্রপাত হয়, আর হাওয়া এত জোরে বয় যে গাছগুলো হেলে পড়তে থাকে। 2 জন দ্রুত কাঠের গাঁঠি বেঁধে মাথায় তুলে দৌড়াতে থাকে। রাস্তার মাঝে হঠাৎ গৌরীর পায়ে কাঁটা বিঁধে যায়, আর সে ব্যথায় বসে পড়ে। আহ, আমার পায়ে খুব ব্যথা করছে। বনমালী দৌড়ে তার কাছে আসে, গিয়ে দেখে রক্ত বের হচ্ছে। হে ভগবান, কি বিপদ! এত প্রবল বৃষ্টি নামছে, আর এদিকে এত রক্তও বেরোচ্ছে। চলো গৌরী, কাছেই তো আমাদের বাড়ি,
সেখানে পৌঁছে ঔষধি লাগিয়ে নিও, ঠিক হয়ে যাবে। আর একটু চেষ্টা করে চলো, বৃষ্টি যে কোনো সময় ঝেঁপে পড়বে। কোনো রকমে উঠে দুজন চলতে শুরু করে। মাত্র কয়েক দূর এগিয়েছিল, হঠাৎ প্রবল বজ্রধ্বনি। একটি বিশাল গাছ হাওয়ার ঝাপে ভেঙে পড়ে এবং দুজনকে চাপা দিয়ে দেয়। দুজন শেষবারের মতো শব্দ করে, সবকিছু নিস্তব্ধ হয়ে যায়। সারা রাত বৃষ্টি পড়ে। সকালে সূর্য উঠতেই গ্রামে খোঁজখবর শুরু হয়ে যায়। আরে ভাই, বনমালী আর গৌরী কাল থেকে নাকি বাড়ি ফেরেনি। হ্যাঁ ভাই, আমিও তাই শুনলাম। চাতালে বসে লোকজন এই নিয়েই আলোচনা করছে। বলছে যে গতকাল ঝড়ো হাওয়ার কারণে তারা জঙ্গলের ভেতরেই আটকে গিয়েছিল এবং এখনো পর্যন্ত বাড়ি ফিরেনি। চলো একবার জঙ্গলে গিয়ে দেখি কি অবস্থা। কয়েকজন লাঠি নিয়ে জঙ্গলে যায়। ঘণ্টাখানেক খোঁজার পর তারা পড়ে থাকা গাছের নিচে দুজনের জড়ো করা কাঠগুলো দেখতে পায়। লোকজন গাছ সরায় আর সেখানে বনমালী ও গৌরীর নিথর দেহ পাওয়া যায়। লোকেরা তাদের দেহ অগ্নিতে সমর্পণ করে। মা, বাবা, তোমরা আমাদের ছেড়ে কেন চলে গেলে? এখন তোমাদের ছাড়া আমরা কিভাবে বাঁচব? মা বাবা না থাকায় রিমা ও সীমা অনাথ হয়ে যায়। রাতের সময় মুষলধারা বৃষ্টি হয়। জোর হাওয়ায় মাটির কুটির কেঁপে উঠছে। এক কোণে রিমা ও সীমা বসে আছে। কাঁচা দেওয়াল গুড়িয়ে জল পড়ছে। ঠান্ডায় কাঁপতে কাঁপতে তারা কোণে গুটিসুটি হয়ে বসেছিল। সীমা ধীরে বলে, দিদি, আমার ঘুম পাচ্ছে, কিন্তু এখানে তো জলের ফোঁটা পড়ছে। আমি তো এখানে ঘুমোতেও পারছি না। রিমা সীমার চোখের দিকে তাকিয়ে বলে, ভগবানই কিছু করবেন। তুই আমার কোলে ঘুমিয়ে যাবন। আমি যতক্ষণ আছি তোকে কিছু হতে দেব না। সীমা রিমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। দিদি, গ্রামে সবার পাকা বাড়ি আছে, তাদের বাড়িতে বিদ্যুৎও আছে। ওরা ঝড়ঝলকে ভয় পায় না। ভাগ্য সবার আলাদা বোন, তুই শুধু ঘুমিয়ে পড়। দিদি, খুবই ক্ষুধা লেগেছে। আমায় ক্ষমা করবন, আজ ঘরে একটুও খাবার নেই, কিন্তু আমি কথা দিচ্ছি কাল ভোরে বৃষ্টি থামলেই তোকে কিছু একটা রান্না করে দেব, ঠিক আছে? বাইরে কালো মেঘ গর্জে ওঠে। বিদ্যুতের ঝলকানিতে জঙ্গল আরো ভয়ঙ্কর লাগছে। পুরো জঙ্গল অন্ধকার আর রহস্যময়তায় ডুবে আছে। নিঃসঙ্গ সেই পরিবেশে দুটি বোন শুধু একে অপরের সহায়। হঠাৎ দরজায় জোর টোকা পড়ে। এত রাতে কে হতে পারে? সীমা খুব ঘাবড়ে যায়। কোনো চোর হবে দিদি, দরজা খুলো না। আমরা কিভাবে ঠিক করব যে সে চোর? কেউ সাহায্য চাইতেও তো আসতে পারে। না দিদি, দরজা খুলো না, আমার মনে হচ্ছে কোনো চোর আছে। ভয় পাস না, আমি দেখে আসছি। রিমা ভয়ে দরজার কাছে যায় এবং দরজা খুলে সামনে দেখে গ্রামের ঠাকুর প্রতাপ ও তার গুন্ডারা দাঁড়িয়ে আছে। মুখে নিষ্ঠুরতা ও লোভ স্পষ্ট। রিমা দেখে চমকে ওঠে। ঠাকুর সাহেব, আপনি এত রাতে? কেন রিমা, ঠাকুর প্রতাপকে এখন আসা যাওয়ারও অনুমতি নিতে হবে? এই মেয়ে, বেশি চালাকি দেখাস না। আমাদের সেট যখন চাই তখন আসতে পারবে, দিন হোক আর রাত। যতক্ষণ আমরা আমাদের টাকা না পাচ্ছি ততক্ষণ আমাদের যা মন হবে আমরা তাই করব। টাকা? কোন টাকা? ঠাকুর প্রতাপ ও তার লোকেরা হেসে বলে, দেখো তো কতটা ভোলাপন। ভোলাপন নিয়ে বেশি চালাকি করো না। বেশি চালাকির ফল আসলেই কিন্তু ভালো না। দেখ রিমা, বেশি চালাকি দেখানোর দরকার নেই। তোর বাপ আমার কাছ থেকে যে ঋণ নিয়েছিল তার টাকা তুই কবে দিচ্ছিস? ঠাকুর সাহেব,
আমরা তো দুই অনাথ বোন, যেমন তেমন করে জঙ্গল থেকে কাঠ কেটে বেচে দিন চলে। কিন্তু এখন তো কাঠও বিক্রি হচ্ছে না। এখন এত তাড়াতাড়ি আপনার ঋণ কিভাবে শোধ করব? আমাদের ক্ষমা করুন। আরে এই বাহানা শোনাবি না। যদি তোররা আমাদের সেটের সব ধার শোধ না করিস, তাহলে তোরদের যে ইজ্জত গ্রামে আছে সব শেষ করে দেব। সবাইকে বলে দেব যে তোরা দুই বোন গ্রামের কাজে কোনো সাহায্য করিস না। রিমা নম্রভাবে হাত জোড় করে। এ কথা শুনে তাদের মুখ রাগে লাল হয়ে যায়। এদের ক্ষমা করুন। গ্রামের লোক আমাদের ভুল বুঝবে। সত্যি আমাদের কাছে টাকা নেই। পেট ভরানোর মতো খাবারও কষ্টে জোগাড় হয়। তারা এত টাকা কিভাবে দেবে? গুন্ডে লালু তাড়াতাড়ি সামনে এসে দাঁড়ায়। এই মেয়ে চুপ থাক, বেশি মুখ চালিস না। আমাদের সেট সব জানে, বুঝে রাখ। তোরদের গরিবই আমাদের চোখে পড়ে না। গরিবের সব সময় চুপ থাকা উচিত, আর যা হুকুম দেওয়া হবে তাই মানা উচিত। রিমা গভীর শ্বাস নিয়ে শান্তভাবে বলে, সাহেব, মা বাবা চলে যাবার পর আমরা নিজেরাই ভেঙে গেছি। ক্ষুধার্তর সাথে লড়ছি। একটু সময় দিন, আমি একটু একটু করে আপনার সব ঋণ শোধ করে দেব। এই মেয়ে, এই বেশি মুখ চালাবি না। যতক্ষণ না আমাদের সেট টাকা পাচ্ছে ততক্ষণ আমরা আমাদের মর্জিতে কাজ করব। এ কথা শুনে ঠাকুর প্রতাপ বলে, আমাদের হাতে বেশি সময় নেই রিমা, পুরো 2 দিনের সময় আছে। এই 2 দিনের মধ্যে টাকা এনে হাতে দে, না হলে এই বাড়ি তোদেরকে খালি করতে হবে। যদি 2 দিনের মধ্যে টাকা হাতে না আসে, তাহলে ঠাকুর প্রতাপ কিছুই করতে পারে। এই বলে ঠাকুর ও তার লোকেরা চলে যায়। রিমার মুখে অপমান, চিন্তা, অসহায়তা ও ছাপ ফুটে ওঠে। সীমা তার কাছে এসে বলে, বাইরে বিদ্যুৎ চমকায়। দিদি, যেই সব কাঠ বাবা জঙ্গল থেকে এনেছিল ওগুলো ভিজে নষ্ট হয়ে গেছে, সব পোকা ধরে গেছে। এখন তো বাজারেও বিক্রি করার মতো নেই। এখন আমরা কিভাবে ওই প্রতাপের ঋণ শোধ করব? জানি না বোন, 2 দিনের মধ্যে টাকা কোথা থেকে জোগাড় করব? বাইরে খুবই বজ্রপাত হয়। চারিদিক খাঁ খাঁ করছিল, কিন্তু এই অন্ধকার রাতে বাড়িতে 2 বোন একা। অন্ধকারে একে অপরকে জড়িয়ে কাঁদতে থাকে। পরের দিন সকালে আঙ্গিনায় 2 বোনেই বসেছিল। বৃষ্টি থেমে গেছে, কিন্তু ছাদ ভেঙে গেছে, কাঠগুলো ভিজে গেছে। সব কাঠ ভিজে গেছে, তবে কিছু শুকনো আছে যেগুলো হয়তো বিক্রি হবে। আমি এগুলো নিয়ে গিয়ে বাজারে বিক্রি করার চেষ্টা করব। ঠিক আছে, আমি ঘর পরিষ্কার করে দেব। রিমা মাথায় ভারী গাঁটরি তোলে এবং শহরের দিকে যায়। কাঁচা পথ, তার ক্লান্ত পা, কিন্তু চোখে আশা ছিল। হে ভগবান, যদি কিছু টাকা পেয়ে যেতাম তাহলে প্রতাপ ঠাকুরের নজরদারি থেকে ঘর বেঁচে যেত। সে গিয়ে ধনী ব্যবসায়ী নীল রাজের কাছে কাঠ বিক্রি করতে যায়। সাহেব, এই কাঠগুলো খুব ভালো, নিয়ে নিন না। অরে, তুই সেই বনমালীর মেয়ে না? যা এখান থেকে। এখানে কেউ তোকে দাম দিয়ে কাঠ কিনবে না। যা, ভাগ এখান থেকে। সাহেব, কিছুটা নিয়ে নিন না। আমরা অনেক গরিব মানুষ, এই ধান্দা নিয়েই আমাদের পেট চলে। অনেক কষ্টের মধ্যে আছি, নিয়ে নিন না। হ্যাঁ, যা এখান থেকে। নীলরাজ অস্বীকার করে। রিমা হতাশ হয়ে বেরিয়ে আসে। 1 টাকাও পেলাম না। এইবার কোথায় যাব? হ্যাঁ, হরিশ কাকার ফার্নিচারের দোকান আছে, হতে পারে সেই কিনে নেবে। তারপর সে হরিশের দোকানে যায়। আরে রিমা, তুই এখানে কিভাবে? চাচা, আমি কাঠ এনেছি, আপনি কিনলে একটু সুবিধে হবে। না রে বেটা, আজকাল ব্যবসা খুব একটা ভালো চলছে না। আমি আগেই অনেক কাঠ কিনে ফেলেছি, এখন আর নিতে পারবো না। হরিশও কাঠ কিনতে রাজি হয় না। রিমা চুপচাপ সেখান থেকে চলে আসে। হে ভগবান, জানি না কোন জন্মের শাস্তি দিচ্ছেন। সকাল থেকে সন্ধে হয়ে গেল, এখনো পর্যন্ত একটাও বিক্রি হলো না। সন্ধ্যায় সে ক্লান্ত পায়ে বাড়ি ফেরে। সীমা তার কাছে আসে আর বলে,
দিদি কিছু টাকা পেলে কি? না বোন, কেউ কিনল না। রাতের সময় সীমার কিছু মনে পড়ে এবং বলে, দিদি, মদন ভাই তোমার থেকে যে কাঠগুলো নিয়েছিল তার পেমেন্ট তো এখনো দেয়নি। হ্যাঁ, তুই ঠিক বললি। হয়তো ওই আমাদের সাহায্য করে দিতে পারে। রিমা তাড়াতাড়ি মদনের বাড়ির দিকে যায়। তার স্ত্রী দরজা খোলে। বৌদিমণি, মদন দাদা আছে বাড়িতে? তখনই মদন বাড়ি থেকে বেরোয়। আরে রিমা, তুই কি হলো? মদনদা, গত বছর তুমি আমাদের থেকে যে কাঠগুলো নিয়েছিলে তার টাকা এখনো বাকি আছে, দিয়ে দিন না, আমাদের দরকার। ওই কাঠগুলো এখন বাজারে বিক্রি হয়নি, যখন বিক্রি হবে তখন তোকে টাকা দেব। এখন যা, আমার মাথা খাস না। কিছু না শুনে দরজা বন্ধ করে দেয়। রিমার চোখে জল আসে। ধীরে ধীরে বাড়ি ফিরে আসে। সীমা অন্ধকারে বসে তার পথ চেয়েছিল। রিমা আসতেই সীমা দৌড়ে আসে। দিদি, মদনদার টাকা দিল কি? না বোন, টাকার কথা উঠলে সবাই পর হয়ে যায়। বিপদে মানুষের কেউ আপন থাকে না। এবার কি হবে দিদি? এবার কি আমরা সারা জীবনের মতো শেথের গোলাম হয়ে যাব? কিছুই হবে না। যতদিন আমি বেঁচে আছি কেউ আমাদের বাড়ি নিতে পারবে না। সে নিজের বোনের জন্য দৃঢ় থাকে, কিন্তু ভিতরে ভিতরে সেও ভেঙে পড়ে, এই ভেবে যে 2 দিনের মধ্যে ঠাকুরের ঋণ কিভাবে শোধ হবে। রাতে আবার বৃষ্টি শুরু হয়। দেয়াল আরও ভিজে যায়। দুজন এক কোণে পাশাপাশি বসে রাত্রি কাটায়। দিদি, আমার খুব ভয় পাচ্ছে। যদি দেওয়ালও ভেঙে যায় তাহলে আমরা কোথায় যাব? ভয় পাস না বোন, ভগবান সব দেখছেন। আর যদি ঘর ভেঙেও যায় আমরা আবার তৈরি করব। হিম্মত রাখ, যতদিন আমরা 2 বোন একসাথে আছি কোনো সংকট আমাদের ভাঙতে পারবে না। ইমা, মনে রাখ, কঠিন সময় চিরদিন থাকে না। এই রাতও কেটে যাবে, সকাল হলে সূর্য উঠবে, আর আমরা আবার এই বাড়িতে মা বাবার স্মৃতির সঙ্গে বাঁচতে শুরু করব। নিজের উপর ভরসা রাখ। পরদিন সকালে কাজকর্মে ব্যস্ত হয়ে যায়। সীমা ঝাড়ু দিচ্ছিল আর রিমা রান্নাঘরের কাজ করছিল। সব কাজ সেরে রিমা বোনকে বলে, আচ্ছা বোন সীমা, আমি জঙ্গলে যাচ্ছি কাঠ আনতে। কিন্তু দিদি, তুমি বেশি রাত করো না, নাইলে এই জঙ্গলে আমার একা খুব ভয় পাই। আচ্ছা বাবা, ঠিক আছে, সন্ধে হওয়ার আগেই ফিরে আসব। রিমা কুড়াল হাতে জঙ্গলের পথে যায়। জঙ্গলে গিয়ে কাঠ জড়ো করতে থাকে। এখানে তো বেশি কাঠও নেই, আমি কিভাবে নিয়ে যাব? এ তো ঘন জঙ্গল, অথচ একটাও শুকনো কাঠ নেই। কি করি কিছুই বুঝতে পারছি না। একটু সামনে গিয়ে দেখি। এ কথা বলে আরও সামনে এগোয়। জঙ্গলের মাঝে শুকনো গাছ পড়েছিল, সে সেই কাঠ কাটতে থাকে। শেষমেশ ভগবান শুনলেন, কমপক্ষে এই শুকনো ডালগুলো কেটে কিছু না কিছু তো পাব। সে সেই কাঠ কাটতে থাকে। দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়। এদিকে বাড়িতে সীমা অপেক্ষা করতে করতে ঘাবড়ে যায়। এতটা রাত হলো কিন্তু দিদি এখনো এলো না। হে ভগবান, আমার দিদি রক্ষা করবেন, যাতে কোনো বিপদ না হয়, নাইলে এই অন্ধকার জঙ্গলে আমি একা কিভাবে থাকব? অন্ধকার নেমে আসে, কিন্তু রিমা তখনও জঙ্গলে। কাঠ কাটতে কাটতে এত রাত হয়ে গেল, টেরই পেলাম না। এ তো ঘন জঙ্গল, এখান থেকে বের হব কিভাবে? হে ভগবান, আমাকে রক্ষা করুন। ওদিকে কুটিরে সীমা একা, কতক্ষণ ধরে সে আমার অপেক্ষা করছে। চারিদিক অন্ধকার।
ভয়ে ভয়ে সে এগোতে থাকে, কাঠ কুড়িয়ে মাথায় তোলে এবং ঈশ্বরের নাম নিয়ে হাঁটতে থাকে। হঠাৎ পিছন থেকে করুণ গোঙানির শব্দ আসে। বাঁচাও, কেউ আছে কি? এই শব্দটা কেমন? কে কে আছে ওদিকে? রিমা ভয়ে ভয়ে ঝোপের দিকে যায়। সেখানে একজন বৃদ্ধ সাধু বসেছিল। সে হাঁটতে পারছিল না। বাবা, এ তো রাতের আপনি এখানে একা এই ঝোপের পাশে? বেটি, আমি হাঁটতে পারছি না। জঙ্গলের পথে পড়ে গিয়েছিলাম। অনেক ঘন্টা ধরে পড়ে আছি, আর এখন তো রাতও হয়ে গেছে। চারদিকে এত অন্ধকার, ঠিকমতো কিছুই দেখা যাচ্ছে না বাবা। রিমা সাহস করে তাকে ধরে, কোনো রকমে বাড়িতে নিয়ে আসে। সাধু হেসে বলেন, মারে, তোহরদের মন খুব পবিত্র। তোহররা না ভেবে না বুঝে আমার সাহায্য করলি। ভগবান তোহরদের মঙ্গল করবেন। বাবা, আমাদের তো সব শেষ হয়ে গেছে। কেউ? কি হলো রে মা, কিছু বলবি? ঋণ, অভাব, অনাহার, আর এখন ঠাকুরের হুমকি। কিসের ভরসায় বাঁচব আমরা? কখনো কখনো অন্ধকার রাতের পরেই সবচেয়ে উজ্জ্বল সকাল আসে। বিশ্বাস রাখ বেটি। সাধু রিমাকে ডাকেন। তোদের মন খুব পবিত্র বেটি। ঝোলার ভেতর থেকে একটি ছোট বাক্স বের করেন, যার ওপর রহস্যময় চিহ্ন আঁকা ছিল। লে বেটি, এটা নিজের কাছে রাখ। বাবা, এতে কি আছে? সময় এলে জেনে যাবি বেটি। যখন জীবনের সবচেয়ে কঠিন সময় আসবে, তখন এটা খুলবি। পরদিন সকালে দুজনে ঘুম থেকে উঠে দেখে সাধু বাবাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। দুজনে উদ্বিগ্ন হয়ে পড়ে। আরে রিমা, ওই সাধু বাবা কোথায় গেলেন? হ্যাঁ দিদি, মনে হয় সাধু বাবা আমাদের ওঠার আগেই এখান থেকে চলে গেছে। হ্যাঁ, কিন্তু এমন করে কিভাবে? তিনি তো এক পাও হাঁটতে পারছিলেন না। এটা কিভাবে হলো? তাহলে কি উনি সত্যিই কোনো চমৎকার ছিলেন? যা হয়েছে ভালোই হয়েছে। ভগবান যা করেন ভালোর জন্যই করেন। দিদি, এখন তুমি ছাড়ো এসব। তোমার কি মনে আছে আজ শেঠের কাছে আমাদের অন্তিম সময়? যদি হাতে কিছু টাকা এসে যেত তাহলে ভালো হতো। হঠাৎ কিছু টাকা তাদের সামনে এসে পড়ে। দুজনে বিস্ময়ে তাকিয়ে থাকে। দুপুরে ঠাকুরের লোক ফিরে আবার আসে। ঘর খালি করো, সময় সমাপ্ত। কোথায় গেল তোমার দিদি? আমাদের শেঠ ঠাকুর ঘর খালি করতে বলেছে। তখন রিমা ভেতর থেকে বেরিয়ে আসে। এই নাও তোমার সব টাকা। এখন আমাদের বাড়ি আর কারো নজরদারিতে নেই। আমাদের ঘর আমাদেরই থাকবে। এখান থেকে চলে যাও। সবাই অবাক। যাদের 2 বেলা খাবার জোটে না, তারা 2 দিনে এত ঋণ কিভাবে শোধ করল? দুই অনাথ বোন তাদের সত্য এবং বিশ্বাস দিয়ে অন্ধকার রাতকে জয় করল। কুটির আর শুধু তাদের ঘর নয়, ঈশ্বরের আশীর্বাদের প্রতীক হয়ে উঠল। প্রিয় বন্ধুরা, আপনাদের এই গল্পটি কেমন লাগলো? কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।